পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ 1526 সালে 21শে ডিসেম্বর জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হলেন দিল্লির শাসক ইব্রাহিম লোদি। শুরু হলো ভারতে মোগল রাজত্ব। এর ঠিক বছর দুয়েক পরেই অযোধ্যায় তৈরি হলো একটি মসজিদ। মসজিদটি তৈরি করেছিলেন বাবরের অন্যতম সেনাপতি মীর বাকি। সেই অযোধ্যা যা রাম জন্মভূমি বলে দাবি করেন হিন্দু সংগঠন। 500 বছর ধরেই এইভাবেই চলল। মসজিদে নামাজ চলল, পুজো পাঠ, কীর্তন, সবই ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। অযোধ্যায় মানুষে কোনো ভেদাভেদ তৈরি করেনি এই ঘটনা। তবে কবে যে বাবরি মসজিদ তৈরি হলো তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। প্রচলিত বিশ্বাসগুলোর মধ্যে জনপ্রিয় হলো মীর বাকি তার সম্রাটের নামে এই মসজিদ নামকরণ করে দিলেন। গোলমালের সূত্রপাত 1853 সালে। দিল্লির মোগল শাসন তিল তিল করে জ্বলছে। এটা ব্রিটিশের দায়। নিজের মতন করে এলাকা দখলের জন্য দক্ষ হয়ে উঠেছে ইংরেজরা। এই সময় প্রথম সারির একদল হিন্দু জনগোষ্ঠীর দ্বারাই দাবি করা হলো বাবরের আমলে মসজিদ ভেঙে সেইখানে মন্দির তৈরি করা হোক। এর মধ্যে ভারতে শুরু হলো সিপাহী বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে পরিচিত। এই বিদ্রোহ বা এই সংগ্রাম দমন করার ফলে 1959 সালে বাবরি মসজিদে 1859 সালে বাবরি মসজিদের চারপাশে বেড়া দিয়ে দিল ইংরেজরা। আর নিয়ম করে মুসলমানরা মসজিদে নামাজ পড়বে আর হিন্দুরা বেড়ার বাইরে পুজো করবে। এইভাবেই চলল 90 বছর। ততদিন বাবরি মসজিদের গায়ে লেবেল লেগে গেছে। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া। ভারত স্বাধীন হওয়ার 2 বছর পর 1949 সালে 22শে ডিসেম্বর গভীর রাতে মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি রেখে এলেন একজন হিন্দু পুরোহিত। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল প্রচণ্ড বিরক্ত হয়ে নির্দেশ দিলেন মূর্তি সরাতে। কিন্তু মন্ত্রীকে নির্দেশ দেয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একক সিদ্ধান্ত মানা হলো না। প্রধানমন্ত্রীর নির্দেশেও শেষমেশ বিতর্ক এড়াতে মসজিদে তালা ঝুলিয়ে দিল সরকার। বন্ধ হয়ে গেল নামাজ। 1950 সালে রামের মূর্তি পুজোর জন্য ফৌজাবাদে আদালতে দেওয়ানি মামলা হলো। 1961 সালে মূর্তির অপসারণ ও মসজিদের একর ফেরত পেতে আদালতের দ্বারস্থ হলো সুন্নি ওয়াকফ বোর্ড। 11 বছর এই নিয়ে 4টি মামলা হয়, যা চলতে থাকে বছরের পর বছর। 1986 সালে আদালত বন্ধ তালা খোলার কথা বলে। এই সাথে নেত্রী রাজীব গান্ধী সরকার মসজিদে তালা খোলা নিয়ে নির্দেশ। 1989 সালে রাজীব গান্ধী অযোধ্যা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন। কিন্তু শুরুর তাড়াতাড়িতেই মন্দির ইস্যুতেই কংগ্রেসের পালাবদল। বিজেপি ক্ষমতায় আসার পরেই বিজেপির তৎকালীন সহসভাপতি লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর রথযাত্রা শুরু হয়। গুজরাট থেকে শুরু হয়। 6000 কিলোমিটার পাড়ি দিয়ে সেই রথযাত্রা অযোধ্যায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিহারের সমস্তিপুরে আডবাণীকে গ্রেপ্তার করে লালু প্রসাদ যাদবের সরকার। 1992 সালে 6ই ডিসেম্বর ভূমি পুজোর নাম করে বিজেপির ওপরে বিজেপি ও হিন্দু সংগঠনের নেতাকর্মীদের সমর্থনে বাবরি মসজিদের ওপরে ধ্বংস করে। 1992 সালে 6ই ডিসেম্বর ভূমি পুজোর নাম করে বিজেপির সংগঠন নেতার কর্মীরা সমর্থক বাবরি মসজিদের ওপর অংশ ধ্বংস করে। নিরাপত্তা বাহিনী ছিল নির্বিকার। ঘটনার 6 দিন পর
6 দিন পর লিভার হান কমিশনার গঠন করা হয়। দিল্লি কংগ্রেস সরকার 2003 সালে বাজপেয়ী সরকারের আমলে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে কিনা তা নিয়ে সমীক্ষা শুরু করে। 17 বছর পর 2007 সালে লিভার কমিশন তার তদন্তর প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করে। এতে মসজিদের ভাঙার জন্য আরএসএসকে দায়ী করা হয়। একই সাথে আডবাণী সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিচারের আওতায় আনা হয়। এর পরের বছর 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট 2.77 একর জমি তিন পক্ষের মধ্যে সমান ভাগে ভাগ করার কথা বলে। এই তিন পক্ষ হল রামলালা, সুন্নি ওয়াকফ, মীর মঈন আকরা। কিন্তু ওই রায় গেল সুপ্রিম কোর্টে। 7 বছর পর 2017 সালে 21শে মার্চ আদালতের বাইরে বিষয়টিকে মিটিয়ে নিতে বলে, কিন্তু মিটমাট আর হয়নি। 2019 সালে 25শে জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে 5 জনের সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি শুরু হয়। ওই বছরে 6ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত টানা শুনানি চলতে থাকে। 9ই নভেম্বর সুপ্রিম কোর্ট রায় বাবরি মসজিদের সহ 2.77 একর এলাকা কেউ রাম মন্দির তৈরির জন্য রাম ট্রাস্টকে দিয়ে দেয়, আর মসজিদ তৈরির জন্য অন্যত্রে জমি দেওয়ার কথা বলে। সুপ্রিম কোর্টে এই রায় দেশের বিতর্কিত জন্ম দেয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার পরে বিজেপি 2020 সালে 5ই আগস্ট নরেন্দ্র মোদী রাম মন্দির অযোধ্যার ভিত্তিপ্রস্তর 2020 সালে 30শে সেপ্টেম্বর লখনৌ হাইকোর্ট বাবরি মসজিদ ধ্বংসই থাকাদের অভিযোগকারী দাস করে। এর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন।